हमें और जीने की चाहत न होती, हमें और जीने की चाहत न होती, अगर तुम न होते, अगर तुम न होते। हमें और जीने की चाहत न होती, अगर तुम न होते, अगर तुम न होते। हमें जो तुम्हारा सहारा न मिलता, भंवर में ही रहते किनारा न मिलता। हमें जो तुम्हारा सहारा न मिलता, भंवर में ही रहते किनारा न मिलता। किनारे पे भी तो लहरें डुबोती, अगर तुम न होते, अगर तुम न होते। हमें और जीने की चाहत न होती, अगर तुम न होते, अगर तुम न होते। तुम्हें देख के तो लगता है ऐसे बहारों का मौसम आया हो जैसे। तुम्हें देख के तो लगता है ऐसे बहारों का मौसम आया हो जैसे, दिखाई न देती अंधेरों में ज्योति, अगर तुम न होते, अगर तुम न होते। हमें और जीने की चाहत न होती, अगर तुम न होते, अगर तुम न होते। কেমন আছো সবাই? আমি অরিজিৎ কুমার চলে এলাম তোমাদের সামনে এই গরমে একটু বকবক করে তোমাদের মাথাটা খেতে। প্রচণ্ড গরম পড়ে গেছে, এতটাই গরম যে আমি রেকর্ডিং বন্ধ করে দিয়েছি। অনেক দিন হয়ে গেল, প্রায় 2 সপ্তাহ আমি রেকর্ডিং করছি না। তবে চিন্তার কোনো কারণ নেই, আমার গান অনেকগুলো রেকর্ড করা আছে। এই যখন তোমার গরমটা পড়বে মানে উইন্টার চলে যাচ্ছে, গরম আসছে, সেই সময়টা আমি বেশ কিছু গান রেকর্ডিং করে রেখে দিই। এবার ফাইনাল টাচ দেওয়ার আগে, ফাইনাল রেন্ডারটা হওয়ার আগে যদি কোনো মিস্টেক্স থেকে থাকে ওই গানগুলোতে, সেগুলো একটু রেকটিফিকেশান করে তোমাদের সামনে আমি দিয়ে দিই। আজকে এলাম একটা মজার ঘটনা বলতে। আমার স্কুল লাইফে যত ঘটনা আমার স্কুল লাইফেই হয়েছে, তারপর থেকে কোনো আর কিছু রটেনি, কিছু আর ঘটেনি। আফটার কলেজ লাইফ কোনো ঘটনা বলি না, তাই না? আমি যা বলি সব স্কুল লাইফের ঘটনা। অ্যাকচুয়ালি স্কুল লাইফটা এমন একটা লাইফ, ওটা ভোলা যায় না। ওটা খালি মনে হয় এখন স্কুল লাইফে ফিরে গেলে অনেক বেটার হতো, ওই লাইফটাই ভালো ছিল। তখন যখন হাফ প্যান্ট পরতাম, বাবা ফুল প্যান্ট পরে অফিসে বেরোতো, আমি ভাবতাম কবে ফুল প্যান্ট পরবো, কবে আমি বেরোবো রাস্তায়, কাজ করবো, এ করবো। এখন মনে হচ্ছে না, ওই হাফ প্যান্টের লাইফটাই ভালো ছিল। কোনো হেডেক ছিল না, মাথার ওপর বাবা মার ছত্র ছায়া, ঠিক আছে, যা চাইছি টেনশান হোক। টেনশান বলতে কিছু ছিল না সেই সময়। এখন তো টেনশানে একদম মানে চারিদিকে টেনশান, নানা রকম টেনশান, ঠিক আছে। তো তখন টেনশান ছিল না, তখন শুধু একটাই টেনশান, পড়াশুনো রেজাল্ট ভালো না হলে বাবা পেটাবে। তো এরকমই একটা ঘটনা তোমাদেরকে বলছি। রুমাল না ভিজে যাচ্ছে, এত গরম। স্কুল লাইফে ওটাও বোধহয় ওই ক্লাস 6-7 ওই রকম সময়ের ঘটনা। হয়েছে কি, আমি কোনো দিন হিস্ট্রিতে ভালো ছিলাম না, ঠিক আছে। হিস্ট্রিতে একটা সাবজেক্ট, তো হিস্ট্রিতে আমি কোনো দিন ভালো ছিলাম না। ওই অতগুলো ডেটস মনে থাকতো না,
হ্যাঁ, তারপর অত রাজা রানীদের নাম মনে থাকতো না, আমার খুব একটা ইন্টারেস্ট আসতো না। অনেকের আছে হিস্ট্রি ভালো লাগে, তো পার্টিকুলার হিস্ট্রি সাবজেক্টটা আমার খুব একটা ভালো লাগতো না। আর হিস্ট্রিতে আমার নাম্বারটাও আসতো খুব খারাপ। আর খারাপ নাম্বার এলে বাবা তো মানে বাড়ি এক করে দিত, মানে ফাটাফাটি করে দিত। হ্যাঁ, আমাকে বকা পেটানো সব কিছুই করতো, তার সাথে যে আমাকে পড়াতো তাকে বকতো, তাকে বলতো যে ছেলে এরকম রেজাল্ট করছে, আপনি ঠিকমতো দেখছেন না, এ করছেন না। তো যাই হোক, তা এমন সময় একবার হয়েছে কি, হিস্ট্রিতে আমার মন লাগে না, হিস্ট্রি সাবজেক্টটা খারাপ হচ্ছে, বাবা প্রচণ্ডভাবে বকাবকি করছে। তা যে টিচার পড়াচ্ছে সে বলছে, দেখুন ও আমার মনে হয় হিস্ট্রিতে খুব একটা মন দেয় না, এমনি ছেলে ভালো, পড়ে ভালো, সবই ঠিক আছে, কিন্তু হিস্ট্রিটা পার্টিকুলারলি আমার মনে হয় পড়তে চায় না। আমি তখন বলতাম, হ্যাঁ হিস্ট্রিতে আমার কোনো ইন্টারেস্ট লাগে না। তো বাবা বলছে, ইন্টারেস্ট লাগুক চাই নাই লাগুক, অন্তত একটা মানে এমন একটা স্কোর করো যেটা সম্মানজনক স্কোর। তুমি যে স্কোরটা নিয়ে আসছো, যে নাম্বারটা তুমি পাচ্ছ, এটা লোককে বলা যায় না। মানে সত্যি খুব খারাপ আমি পেতাম হিস্ট্রিতে। একবার দুবার তো আমি বোধহয় ফেলও করে গেছিলাম, এরকম ব্যাপারও আছে, হিস্ট্রিতে আমি ফেলই করে গেছি। তো স্কুলেতেও বকাবকি খেতাম। এবার স্কুলে কি হতো, হিস্ট্রি ক্লাসে যেহেতু আমি হিস্ট্রি খুব একটা ভালো পড়তাম না, আমাকেই কোয়েশ্চেন করতো। যেহেতু আমি পড়তাম না, আমাকেই কোয়েশ্চেন করতো, আর আমি পারতাম না, আমাকে পানিশ দিত। নয় ক্লাসের বাইরে আমি দাঁড়িয়ে থাকতাম, নয় ক্লাসের মধ্যেই দাঁড়িয়ে থাকতাম, তো আমাকে করতোই। মানে আমি টার্গেটেড একদম, মানে আমি হচ্ছি নাম্বার 1 টার্গেট। অরিজিৎকে কোয়েশ্চেন করতে হবে, কারণ অরিজিৎ পড়ে আসে না। ডায়েরিতে লিখে দিত। যাই দেখো, ছোটোবেলায় এরকম বদমাইশি অনেকেই করে, তো যাই ডায়েরিতে লিখে দেওয়া, এ করা, এইসব অনেক কিছু হয়েছে টয়েছে। তো বাবাও অনেক বোঝাচ্ছে, তুই অল্প কিছু পড়, কিন্তু কিছুতেই আমার হিস্ট্রিতে মন আসতো না। এবার হলো কি, আমার এক সেজো মামা, সে হঠাৎ একদিন আমাদের বাড়িতে এমনি বেড়াতে এসছে। তা বাবা গল্প করছে, দেখ না ছেলেটা সবই ঠিক আছে, পড়াশোনায় মন দিচ্ছে না, কনসেন্ট্রেশন দিচ্ছে না, তারপরে ইতিহাসও সেরকম পড়তে পড়তে চায় না, এ কী করে মন আনানো যায়, স্কুল থেকেও এরমভাবে একটা ব্যাড রেকর্ড হয়ে যাচ্ছে, এরমভাবে পড়ছে না, বারবার কমপ্লেন করছে, ওকে প্রশ্ন করলে ও বলতে পারে না, ওকে পানিশ দেয়, ওকে টার্গেট করে রেখে দিয়েছে। মানে ক্লাসে ঢুকে সব থেকে প্রথম কোয়েশ্চেনটা আমাকেই টিচার করবে, কারণ আমি জানে যে হিস্ট্রি পড়ে আসে না, আমি পড়ে গেছি কি না সেটা দেখার জন্য আমাকেই প্রথম কোয়েশ্চেন। ভালো মতোই জানে আমি পারবো না, দাঁড়িয়ে যাও, পানিশড। আর আমাদের মিশনারি স্কুল তো বলেছি প্রচণ্ড স্ট্রিক্ট এসব ব্যাপারে। তো যাই হোক, তখন আমার সেজো মামা বলছে, দাঁড়াও, চিন্তা করো না, আমি ওকে একটা জায়গায় নিয়ে যাব, ওখানে গেলে ওর কনসেন্ট্রেশন চলে আসবে। বাবা বলছে, কোথায় নিয়ে যাবি, কনসেন্ট্রেশন চলে আসবে কোথায়, এমন নিয়ে যাবি যে কনসেন্ট্রেশন চলে আসবে, ওর টিচার ফেল হয়ে যাচ্ছে, ওর স্কুলের টিচার ফেল হয়ে যাচ্ছে, ওকে পানিশ দিতে দিতে টিচার ফেল হয়ে যাচ্ছে, ডায়েরির পাতা ভর্তি হয়ে গেছে হিস্ট্রি টিচারের কমপ্লেন দিয়ে দিয়ে। তো কোথায় নিয়ে যাবে, এমন কোন জায়গা আছে ওকে তুই নিয়ে যাবে? বলছে, তুমি চিন্তা করো না, আমি ওকে নিয়ে যাচ্ছি একটা জায়গায়, ও একটু ব্যাপার আছে, ওর কনসেন্ট্রেশন, অনেকের কাজ হয় ওখানে গেলে, অনেকের কাজ হয়। এবার আমি তোমাদের বলছি, তোমরা সিআইটি রোডের ফিলিপস মোড় নিশ্চয়ই চেনো, যারা ওইখানে থাকে তারা জানবে, যারা থাকো না তাদেরকে বলছি, শিয়ালদা ব্রিজ দিয়ে টুয়ার্ডস মৌলালি যে রাস্তাটা বাঁদিকে বেঁকে যাচ্ছে, বাঁদিকে বেঁকার পর আবার ডান দিকে একটা রাস্তা চলে গেছে মৌলালির দিকে, সোজা গেলে তোমার ওই পার্ক সার্কাস ময়দান পড়ে, ওই বাঁ দিক থেকে ডান দিকে ঘোরার মুখে একটা কর্নার আছে না, ফিলিপস মোড় বলে ওটাকে, ওই কর্নারটাতে বালা টেকনো বলে একটা বিল্ডিং আছে। ঠিক আছে, আমি আমার স্কুল লাইফের কথা বলছি, এখন ওই জায়গাটা কি অবস্থা, আমি অনেক দিন ওই জায়গাটা যাইনি আর। তো ওই জায়গাটায় মামা আমাকে নিয়ে গেছে, ওইখানে এক ভদ্রলোক বসেন, উনি অ্যাস্ট্রোলজার নাকি উনি তান্ত্রিক আমি বলতে পারবো না, ঠিক আছে, কিন্তু ওনার মধ্যে ম্যাসিভ পাওয়ার আছে। দেখো, আবার তোমাদের বলছি, এই জিনিসগুলো, তোমাদের দুটো গল্প বলেছিলাম আমি, একটা সেই ওই দুর্গা ঠাকুরের গল্প বলেছিলাম, যে শ্রীভূমির ঠাকুর দেখতে গিয়ে একজন এসে, আমাদের এক ভদ্রমহিলা, সে খুব গরিব, এসে আমাদেরকে ভিতর দিয়ে একদম ঠাকুরের সামনে নিয়ে গিয়ে ফেলে দিল। তারপর আমরা যখন নমস্কার করে ফিরছি, ভদ্রমহিলাকে যখন খুঁজছি, ভদ্রমহিলা পুরো ভ্যানিশ, মানে কোথা দিয়ে পিছন দিয়ে বেরিয়ে গেল, কেউ দেখতেই পেলো না তাকে। ওইটা একটা ঘটনা বলেছিলাম। আরেকটা বলেছিলাম কুমারটুলি পার্কের ঠাকুর, ওটা 2012 সালে বলেছিলাম। প্রচণ্ড, মানে সেই সময় ওই নবমী মানে মারাত্মক ভিড় হয়, কিন্তু আমাকে অ্যাট্রাকশান করলো ঠাকুর নিজে, আমাকে দেখতে আসবি না। এই ঘটনাটা আমি বলেছি, আমার পুরনো ভিডিওগুলো দেখো, ওখানে পেয়ে যাবে। যারা নতুন এসছো আমার প্রোফাইলে, পুরনো ভিডিওগুলো দেখো, ওখানে পেয়ে যাবে। তো যাই হোক, তা এই ধরনের অলৌকিক ঘটনাগুলো কারোর না কারোর সাথে ঘটে, সেগুলো যখন তোমরা বন্ধুদের সাথে শেয়ার করবে, অনেকে বলে, ধর ছাত্র এগুলো বাতেলা, ছাত্র এগুলো হয় না। তো যাদের হয় না, যাদের বাতেলা মনে হয়, যাদের মনে হয় এগুলো বেফালতু কথা, তাদেরকে বলছি, তোমাদের বিশ্বাস করানোর
আমি পারবো না বিশ্বাস করাতে, কিন্তু যেগুলো ঘটেই যায়। আমিও তো বিশ্বাস করি না অনেক কিছু, আমি ভূত বিশ্বাস করি না, তা বলে কি নেগেটিভ এনার্জি নেই? যারা দেখেছে তারা বিশ্বাস করে, তারা যখন আমাদের কাছে গল্প করে, গল্পগুলো খুব ইন্টারেস্টিং লাগে, শুনতে ভালো লাগে। আমি রেগুলার এখনও হরার কোনো কিছু না দেখে আমি শুতে যাই না। আর এটার জন্য আমি অনেক ভুগেছি। আমার কাকা মারা যেতে আমি মারাত্মক ভয় পেয়েছিলাম, ঠিক আছে? আমার কাকা মারা যেতে আমি মারাত্মক ভয় পেয়েছিলাম একদিন। কাকা তখন সদ্য মারা গেছে 2014 সালে, তখন আমি মারাত্মক ভয় পেয়েছিলাম। এই গল্পটা আমি পরে করব, এখন আজকের এই গল্পটা বলি। তা ওই স্টপেজটা আমি ওই ফিলিপস মোড় বলেই জানি। আমি বালা টেকনো বলে একটা বিল্ডিং ছিল একদম মোড়টাতে, উঁচু একটা বিল্ডিং, ওপরে বালা টেকনো বলে লেখা, অফিস হবে। ওইখান থেকে লাইন পড়তো জানো। এবার একটা সরু প্যাসেজ, একটা সরু গলি ঠিক না, একটা সরু রাস্তাই বলতে পারো, সরু রাস্তা সোজা বেরিয়ে গেছে। রাস্তাটা অনেকটাই সোজা বেরিয়ে গেছে। ওই রাস্তাটা যেখানে শেষ হচ্ছে, অনেক ফ্ল্যাট আছে, বাড়ি আছে, দুদিকে গাড়ি ফাড়ি দাঁড়িয়ে থাকে। তো যেখানে শেষ হচ্ছে, যে বিল্ডিংটায় শেষ হচ্ছে, সেই বিল্ডিংয়ের খুব সম্ভবত 3rd ফ্লোরে একটা তান্ত্রিক হবে কি একটা জ্যোতিষী হবে আমি জানি না, বসেন। ওনার সাংঘাতিক পাওয়ার। এগুলো কিন্তু কোনো গল্প কথা নয়। তোমরা যদি ওই পাড়াতে যাও বা যারা থাকে ওই পাড়াতে, এখন উনি আছেন কি না জানি না। আমি মানে 2000ও নয়, 97-98-এর কথা বলছি, কি 99 হবে, 2000 পেরোবে না, ওই সময়কার কথা বলছি। এটা 25 বছর হয়ে গেছে। তো এখন ওখানে কি আছে আমি জানি না। তো ওই সময় ওই মামা আমাকে ওখানে নিয়ে গেছে। মামার নাকি এটা কি কাজ হয়েছিল, মামা তখন নিয়ে গেছে। তা বললো এই যে তান্ত্রিক আছে, যে বাবা আর কি বসেন, উনি একটা জল দেন, ওই জলটা দিলে তোমার যে সমস্যাটা, সেই সমস্যাটা তোমার কিওর হয়ে যাবে, প্রবলেমটা সলভ হয়ে যাবে। এবার তুমি ভাবো, ওই যে লম্বা লাইনটা পড়ে, এবার দিন ভাগ করা আছে জানো তো, মানে পড়াশুনোর জন্য বুধবার, ঠিক আছে, যাদের বিয়ে হচ্ছে না তাদের জন্য বৃহস্পতিবার, এরকম সব ভাগ করা আছে। যাদের মনে করো চাকরি হচ্ছে না তাদের মঙ্গলবার, এরকম সব ভাগ করা আছে। আর সানডেটা মনে হয় ছুটি আছে, ওই সানডেটা কেউ যায় না। তো আমার বোধহয় ওরকম ওই বুধবার না বৃহস্পতিবার কি একটা পড়েছিল। তা প্রথম দিন যখন গেছিলাম, তখন সেই দিনকে কোনো লাইন দেখিনি, মামা বলেছিল মারাত্মক লাইন হয়। তো প্রথম দিন যখন আমি গেছিলাম, তখন ওই গেটের মুখে তোমার একটা টোকেন করাতে হয়, খুব অল্প পয়সা। তখনকার দিনে ওই 50 পয়সা একটা, তখন তো 50 পয়সা ছিল, এখন তো 50 পয়সা নেই। তো যাই হোক, 50 পয়সা না 1 টাকা দিয়ে বোধহয় একটা টোকেন করাতে হয়। এবার ওরা জিজ্ঞেস করে, ওই বাবার কাছে যাওয়ার আগে, ওই বাবা আছেন ওপরে 3 তলায় বসে আছে, বাবার কাছে যাওয়ার আগে ওই নিচে অনেক ওই তোমার ওই এনকোয়ারি থাকে না, মানে ওই কি বলবো, রিসেপশন টাইপের একটা আছে, সব ছেলেরা, কোনো মেয়ে ওখানে নেই দেখলাম, ছেলেরাই বসে আছে। তো আমাকে জিজ্ঞেস করলো তোমার প্রবলেমটা কি। তখন আমি বললাম যে এই মাও গেছিলো আমার সাথে, আমার মা আর আমি। তা তখন বললাম যে এই পড়াশুনোর রেজাল্ট খারাপ আসছে, মন লাগছে না। তো পার্টিকুলার হিস্ট্রি বলে আমি কিছু বলিনি, আমি ইন জেনারেল বলেছি যে পড়াশোনায় মন আসছে না, কনসেন্ট্রেশন আসছে না, তো রেগুলার পানিশ খেতে হচ্ছে। তো এরকম শুনো হাসি লাগবে, মানে এইটা তো দেখো, তোমরা হয়তো বলতে পারো এইটার জন্য আবার ওই সাধু বাবা যেতে হয়, ভালোভাবে পড়লেই তো পাস করা যায়। কিন্তু ওই হিস্ট্রি পড়তেই ভালো লাগে না। হিস্ট্রি বইটা দেখলেই আমার কেরামেটা যেন গায়ে জ্বর আসে, আমি ফ্র্যাঙ্কলি বলছি। ওই হিস্ট্রির অতগুলো ডেটস, অতগুলো ওই রাজা রানীর নাম, এতগুলো জায়গার নাম আমার ঠিক মানে হসপচ হয়ে যায়, আমার ঠিক মনে থাকে না, আর আমার ভালো লাগে না। তো ওই কারণে গেছি। তো ওরা টুনলো শুনে, তখন ওই দিনকে খুব ফাঁকা ছিল, ওই দিনকে কোনো লাইন ফাইন আমি দেখিনি। তা ওরা একটা বললো যে আজকে তো হবে না, আজকে সব টুনে নিলাম, তুমি 2 দিন পর এসো। আমাকে মনে হচ্ছে আবার ওই আমি বুধবার হয়তো গেছিলাম, আমাকে ফ্রাইডে আবার যেতে বলেছিল। তা ঠিক আছে, ভালো কথা, ফ্রাইডে যাব। ফ্রাইডে গেছি, ফ্রাইডে যখন গেছি, আবার ওই মা আমরা 3 জনেই গেছিলাম, মামা আবার নিয়ে গেছিলো। তা ফ্রাইডে যখন গেছি, মারাত্মক লাইন। মামা তখন হচ্ছে, দেখেছিস, বিশ্বাস হলো এবার, মারাত্মক লাইন। সেই লাইন তোমার চিন্তা করতে পারবে না। একটাই লাইন, ওই তোমার ওই বালা টেকনোর মানে রাস্তা থেকে আপ টু তোমার ওই ইয়েতে 3rd ফ্লোর অবধি উঠে গেছে ওই বিল্ডিংটা। কমসে কম কয়েকশো লোক তো হবেই, আমি গুনিনি, কয়েকশো লোক তো হবেই। এবার দাঁড়িয়ে আছি, লাইনে দাঁড়াতে হয়, দাঁড়িয়ে আছি। তো আমাকে একটা ওই টোকেন টাইপের কি এটা দিয়েছিল ওই 2 দিন আগে যখন গেছিলাম, ওই টোকেনটা দেখাতে হয়। তা দাঁড়িয়ে আছি, আমরা 6টার সময় গেছি, সন্ধ্যে 6টার সময় গেছি।
আলটিমেটলি যখন আমরা ওপরে উঠলাম, মানে 3 তলায় যখন ওই বাবার ঘরে গেলাম, তখন ওই 7:30 বাজে, 1.5 ঘন্টা ওই লাইন এগোচ্ছে এ করছে। এবার পাশে আরেকটা লাইন হয়েছে, জানো তো, মানে আমরা যে লাইনটা যাচ্ছি সেটা হচ্ছে যাদের প্রবলেম আছে তাদের, পাশে আবার একটা লাইন আছে, সেখানে আবার অনেকে মিষ্টি নিয়ে গেছে যাদের কাজ হয়েছে, সেইটার আবার একটা লাইন। তা মামা তখন বলছে, এই দেখ সবাই সব নিয়ে আসছে, কাজ হয়েছে, বিশ্বাস করো একটা মেয়ে আমার সামনে মানে ওই লাইনের মধ্যে দাঁড়িয়ে আছে, আর ওদের না ওই 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 বাবার অনেক লোক টোক ফিট করা আছে যারা ওই লাইনটাকে মেনটেন করে, ঠিক আছে, ওই লাইনটাকে মেনটেন করছে। তো তাদের মধ্যে অনেকে এসে এসে জিজ্ঞেস করছে প্রবলেম সলভ হয়েছে হয়েছে। একটা মেয়ে তাদের মধ্যে বলছে এই বাবার কাছে না এলে আমার বোধহয় বিয়ে হতো না। আমি না অবাক হয়ে শুনছি, কি বকছে বিয়ে হতো না, মেয়েটাকে দেখতে খুব একটা খারাপ না, বিয়ে হচ্ছিল না নাকি, ও নাকি বাবার কাছে এসছে, বাবা ওই কী টোটকা দিয়েছে, ওর নাকি 1 মাসের মধ্যে বিয়ে হয়ে গেছে, সেই জন্য ওই বাবাকে মিষ্টি দিতে। এবার ওই বাবা কোনো গিফট অ্যাকসেপ্ট করে না, ওই গিফটগুলো ওই যে লোকগুলো আছে নিচে যারা রিসেপশনে থাকে বা মেনটেন করছে যারা, তারা ওই গিফটগুলো অ্যাকসেপ্ট করছে, যদি কেউ টাকা দিয়ে সাহায্য করে সেগুলো অ্যাকসেপ্ট তারা করছে, বাবার কাছে ইয়ে করে না। এবার যখন আমি পৌঁছলাম, এইবার হচ্ছে আসল খেলাটা, যখন আমি পৌঁছলাম বাবার ঘরটার সামনে, বললাম তো 1.5 ঘন্টা ওয়েট করে তারপর বাবার ঘরে আমি পৌঁছেছি। বাবার ঘরটার সামনে যখন আমি পৌঁছেছি, আসল ব্যাপারটা হচ্ছে আমাকে বলে দেওয়া হলো ঘরটা আমি দেখতে পাচ্ছি, একটা ঘর রয়েছে, ঘরের মধ্যে আরেকটা ঘর আছে, একটা ঘর দেখতে পাচ্ছি, ওই ঘরটার মধ্যে বাবা নেই, ওই ঘরটায় দুজন বসে আছে, তার ভিতরে একটা ঘর আছে, ওই যে দুজন বসে আছে সামনের ঘরটায়, ওরা ওই ভিতরের ঘরটা খুলে দেবে, ভিতরের ঘরটার মধ্যে বাবা আছে, বাবা একা বসে আছে। এইবার আমাকে বারবার বলে দিয়েছিল বাবার মুখের দিকে তাকাবে না, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে, প্রবলেম তো সলভ হবেই না, তোমার কিন্তু মুশকিল হয়ে, বাবার মুখের দিকে কিন্তু তুমি তাকাবে না। তা ঠিক আছে, এটা ভয়ও লাগছে, কি বাবার মুখের দিকে তাকাতে বারণ করলো কেন, কি অদ্ভুত জিনিস আছে আমি তো জানি না। তাই এবার আমাকে ঢুকিয়েছে, মুখের দিকে তাকাতে বারণ করেছে। ঘরের মধ্যে একটা লাল আলো জ্বলছে, ঘরটা পুরো লাল। তোমরা হিন্দি মুভি দেখেছো তো, যেরকম ওই তান্ত্রিকদের ঘর অন্ধকারে লাল ঘরে বসে থাকে, আগুন জ্বলে, কোনো আগুন ছিল না, কিন্তু ঘরটা পুরো লাল ছিল। আমাকে উনি কথা খুব একটা বলেন না, আমাকে বললো হাঁটুর ওপর বসো, ওই বাবা হাঁটুর ওপর বসো, আমাকে মুখ দেখতে বারণ করেছে, তো হাঁটুর ওপর বসলাম। এবার মুখটা ফেস করেছি বাবার দিকে নয়, বাবা সাইডে বসে আছে, আমার সাইডে বসে আছে, আমি একটা অন্য জায়গায় বসে আছি। তোমরা বিশ্বাস করো, চারদিকে না কঙ্কালের হাড়, চারদিকে কঙ্কালের হাড়, একটা হাড় বাবার হাতে আছে। এবার সামনে একটা পাত্র আছে, আমি যেখানে বসে আছি সামনে একটা পাত্র আছে, পাত্রটার মধ্যে জল আছে, ঠিক আছে। এবার আমাকে ওইখানে গিয়ে আর আলাদা করে বলতে হয়নি আমার প্রবলেমটা কী। বাবা বললো হাঁ করো। প্রথমে ওই কঙ্কালের হাড়টা দিয়ে আমার এইখানে একটা মারলো, এখানে আস্তে করে এইখানে মারলো, এইখানে মারলো, এইখানে মারলো, ঘাড়ে এখানে মারলো, কাঁধে কোথায় মেরেছিল, মানে কয়েকবার মারলো, একবার করে মারলো। মারার পরে কি মন্ত্র জপ করলো আমি জানি না, তারপর ওই পাত্রটা থেকে একটু জল হাড়ে করে তুলে আমাকে হাঁ করতে বললো, বলে আমার মুখে ছিটিয়ে দিল। এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে জিনিসটা। এরপর আমাকে বললো হয়ে গেছে যাও। এবার যখন আমি ফিরছি তখন আমাকে ওই রিসেপশানে ডাকলো, ডেকে বললো দাঁড়াও তোমার একটা জিনিস আছে সেটা দিতে হবে। আমি বললাম কী আছে, আমাকে তো ওপর থেকে কিছু বলেনি। বলে উনি কিছু বলবেন না, বাবা কিছু বলবেন না, এটা দেবো আমরা এখান থেকে। আমাকে একটা মাদুলি দিয়েছিল, একটা মাদুলি দিয়েছিল হাতে পড়ার জন্য, আর একটা কৌটো দিয়েছিল। কৌটোটার মধ্যে কী আছে আমি জানি না, কৌটো দিয়েছিল। এই কৌটোটা বলেছিল উঁচু একটা জায়গায় কাঠের পিঁড়ের ওপর রাখতে। দেখো এই কথাগুলো যারা ওইখানে গেছে আমার সাথে কিন্তু মিল পাবে। ওখানে কি হয়েছিল আমি জানি না, ওখানে ওই গেলাম, আমাকে ওইরকমভাবে হাঁটুর ওপর বসতে বললো, মুখ দেখতে বারণ করলো, মুখ দেখাও যায় না, ওই অন্ধকার ঘরে শুধু লাল, মানে একটা লাল আলো জ্বলছে, ঘরটা কিন্তু খুব একটা বড় নয়, এটা লাল ঘর, লাল আলো দেওয়া ঘর। আর হাঁটুর ওপর বসতে বললো, বাবা সাইডে বসে আছে, আমি সামনের দিকে মুখটা নিচু করে অবশ্য আমাকে বসতে বললো। তারপর এই হাড়টা দিয়ে আমাকে মারলো, কঙ্কালের হাড় দিয়ে মারলো, অনেক মানে কয়েকটা জায়গায় মারলো। মারার পর ওই হাড়টা থেকে ওই পাত্রটার মধ্যে যে জল আছে ওই জলটা দিয়ে আমাকে হাঁ করতে বললো, একটু জল ছিটিয়ে দিল মুখে, তারপর বললো হয়ে গেছে চলে যাও। এবার যখন ফিরছি তখন আমাকে ওই রিসেপশান থেকে বললো তোমার কিছু জিনিস আছে এগুলো নিতে হবে। তা একটা মাদুলি দিল, ওরা পরিয়ে দেয়নি, আমাকে মাদুলিটা দিল, বললো বাড়িতে গিয়ে পরে নেবে,
একটা কৌটো দিল, সেই কৌটোটা বলেছিল যে একটা উঁচু পীরের ওপরে রাখবে, আর গঙ্গা জল ছোবে না, কৌটোটাতে গঙ্গা জল ঠেকাবে না। আমি তখন বুঝলাম একটা জিনিস, এটা কোনো পজিটিভ এনার্জি নয়, ভগবানের জিনিস রাখা পজিটিভ এনার্জি। এই ভগবানের জিনিস গঙ্গা জল, সেটাকে রাখতে বারণ করছে এর সাথে, তার মানে এটা কোনো নেগেটিভ এনার্জি আছে, নেগেটিভ এনার্জি এক্সিস্ট করে। এইবার তোমরা হয়তো জিজ্ঞেস করবে যে অরিজিৎ তাহলে চেঞ্জটা কী এলো, হিস্ট্রিতে কি তুমি ভালো হলে, হিস্ট্রিতে কি তোমার মন এলো? এবার গল্পটা শোনো। আমি যেরকম অ্যাজ ইউজুয়াল যেরকম পড়ছি করছি সবই ঠিক আছে, আগে যেরকম খারাপ লাগতো সেরকম খারাপ আমার লাগতো না হিস্ট্রিটা, আস্তে আস্তে ভালো লাগতে লাগলো। যে পড়তাম, মানে অন্তত বইটা খুলে বোঝার চেষ্টা করতাম হিস্ট্রি কি সত্যি খুব টাফ নাকি আমি মনে করছি টাফ। কিন্তু টুইস্ট কোথায় হলো, যে জিনিসটা স্কুলেতে হতো যে আমি হচ্ছে একদম টার্গেট করা ছেলে, যে আমাকে এসে টিচার জিজ্ঞেস করবে, একদম ফাইনাল আমাকে তো প্রথম জিজ্ঞেস করবে হিস্ট্রিতে, যে কোয়েশ্চেনই হোক না কেন আগে আমাকে দাঁড় করে জিজ্ঞেস করবে, আমি পারবো না, আমাকে পানিশ দেবে। তো ওইটা ঘটার পর যখন আমি ফিরে এলাম, দ্য ভেরি নেক্সট ডে যখন স্কুলে গেছি, হিস্ট্রি আমাদের প্রত্যেক দিনই থাকতো, হিস্ট্রি টিচার ঢুকে আমার ডান দিকে যে ছেলেটা বসে আছে, আমার বাঁ দিকে, আমি মধ্যিখানে বসেছিলাম, আমার ডান দিকে যে ছেলেটা বসে আছে, আমার বাঁ দিকে যে ছেলেটা বসে আছে, আমাকে সেদিনকে ফার্স্টে কোয়েশ্চেন করেনি। আমার ডান দিকেরটাকে করলো, আমার বাঁ দিকেরটাকে করলো, আমাকে করলো না। আমার হাতে মাদুলিটা পরা, আর ওই পিড়েতে যেটা রাখতে বলেছিল বাড়িতে ওটা রেখে গেছিলাম স্কুলে, আর মাদুলিটা পরা, আর গঙ্গা জল ছোঁয়াতে বারণ করে, আমার শরীরে কোনো গঙ্গা জল যেন না লাগে, মাদুলিটা পরা আছে। অ্যাকশান এখান থেকে হচ্ছে। তারপর থেকে টানা 1 মাস কি 1.5 মাস হিস্ট্রি টিচার আমাকে কোনো কোয়েশ্চেন করেনি। তোমরা হয়তো ভাবছো এটা কি করে সম্ভব, তা আমারও তখন ভাবা হচ্ছিল যে এটা কি করে সম্ভব। ইন দ্য মেন টাইম আমার হিস্ট্রিতে খুব মন এলো, হিস্ট্রি আমি পড়তে লাগলাম, হিস্ট্রি আমার খুব ভালো লাগতে শুরু করলো। আমাদের পাস মার্ক যদ্দূর মনে হচ্ছে 35 কি 40 ছিল। লাস্ট টাইম যখন আমি ওই বাবার কাছে যাওয়ার আগে আমি স্কোর করেছিলাম বিলো 40, আমার মনে হচ্ছে 40 পাস মার্ক ছিল, বিলো 40 আমি স্কোর করেছিলাম, ঠিক আছে। এরপর যখন পরীক্ষা হলো হিস্ট্রিতে আমি 65 কি 70-র কাছাকাছি নাম্বার পেলাম। সত্যি মিরাকেল। আমাকে হিস্ট্রিতে কোয়েশ্চেন করলো না, 1-1.5 মাস করলো না, আবার আমাকে করেছিল কোয়েশ্চেন ওই 1.5 মাস পর, তখন আমি উত্তর দিতে পেরেছিলাম। তখন একটা কোয়েশ্চেন করেনি টিচার, আমাকে 2-3টে, মানে আমি সত্যি পড়ে গেছি নাকি একটা কোয়েশ্চেনই উত্তর দিতে পেরেছি, 2-3টে কোয়েশ্চেন আমাকে করেছিল, করে বলেছিল ভেরি গুড, ইউ আর ইমপ্রুভিং, তুমি ইমপ্রুভ করছো। রিয়েলি আমার হিস্ট্রি পড়তে একদম ভালো লাগতো না, আর এটা ঘটেছে ওই লম্বা লাইনটা কেন হয় তখন আমি বুঝলাম যে সত্যিই ওই লোকটার মধ্যে পাওয়ার আছে। কিন্তু হলে কি হবে, ওটা তোমাকে মানে একবার গিয়ে চলে এলে হবে না, ওটা যেতে হবে, ওটা তোমার রেগুলার বেসিসে। ওরা আবার একটা ডেট দিয়েছিল, ওই 1-1.5 মাসের মধ্যে আবার কিন্তু একটা ডেট দিয়েছিল, আমি কিন্তু আবার গেছিলাম, কিন্তু বিরক্তি লাগে কখন যেন ওই লাইনটার মধ্যে দাঁড়াতে। এইরকম মোটামুটি 3-4 বার আমি গেছিলাম, তারপরে ছেড়ে দিয়েছি, এত বিরক্ত। তারপর ওই পড়াশোনার রেজাল্ট আমার ভালো লাগলো। তো আমি যখন যেতাম, আমি অনেকগুলো লোককে দেখেছি যাদের কাজ হয়েছে, বললাম না একটা আলাদা লাইন হয় যেখানে যাদের কাজ হয়েছে তারা যায়। আমি অনেক লোককে দেখেছি বড় বড় মিষ্টির প্যাকেট, টাকা, গিফটস সব নিয়ে গেছে ওখানে, ওই বাবাকে উৎসর্গ করে দেবে। তো বাবা তো নেবে না এগুলো। এরপর পরে কোনো এক সময় জানতে পেরেছিলাম ওইখানকারই এক বাসিন্দার, মানে ওইখানে থাকতো, সে আমাদের স্টোরেতে আসতো। তা মা তো খুব গল্প করতে ভালোবাসতো। তা দেখো, এই আবার আমি বলছি, এগুলো মানা না মানা তোমাদের ব্যাপার। এই নেগেটিভ এনার্জি পজিটিভ এনার্জি যখনই আমাকে বলেছে যে এখানে গঙ্গা জল ঠেকানো যাবে না, তখন আমি বুঝতে পেরেছি যে এটা কোনো নেগেটিভ এনার্জি। কারণ গঙ্গা জল হচ্ছে পজিটিভ, ভগবানের, কিন্তু ওটা বলছে ছোঁয়ানো যাবে না, মানে গঙ্গা জল যেন টাচ না লাগে ওই কৌটোটা একটা উঁচু জায়গায়, মানে ইঁদুর যেন ফেলে না দেয়, ইঁদুরের থেকেও দূরে, একদম একটা সেফ প্লেসে, একটা হিডেন প্লেসে রেখে দেয়, একটা পীরের ওপর, কাঠের পীরের ওপর ওই কৌটোটাকে রাখতে হবে। ওটার মধ্যে নিশ্চয়ই কিছু একটা ছিল, ওটা খুলে দেখতে বারণ করেছিল, ওটার মধ্যে নিশ্চয়ই ওটা কিন্তু কিছু জল ফল হবে হয়তো, আমি জানি না, ওরা কি একটা দিয়েছিল, ওটা ভরে দিয়েছিল, খুলতে বারণ করেছিল, আর হাতের ওই তাবিজটা।
তা যাই হোক, অল্প গল্প করলাম, দেখো আধ ঘন্টা প্রায় হয়ে গেছে। তো তখন ওই স্টোরেতে এক ভদ্রলোক এসেছিল, তখন এ কথা সে কথা বলতে বলতে তখন হয়ে গেছে, মানে তখন আমার স্কুল লাইফ তখন বোধহয় কলেজে পড়ি। তা তখন ওই 5-6 বছর আগেকার ঘটনা, 5-6 বছর কি তারও আগে ঘটনাগুলো যখন আমি বলছি, ওই ভদ্রলোক তখন বলছে হ্যাঁ হ্যাঁ আমি জানি তো ওই জায়গাটাতে আমিও কয়েকবার গেছি। ওটা কি জানেন, ওটা ওই ভদ্রলোক বলছে আমিও শুনেছি ওই যে পাত্রটা থেকে জলটা দিয়েছিল, ওই পাত্রর মধ্যে ওই যে বাবা তান্ত্রিক বাবা, কি তান্ত্রিক বাবাই হবেন, তান্ত্রিক বাবা তার গুরুজিকে দেখেন, তার গুরুজির মুখটা নাকি ওইখানে উঠে আসে। দেখো এইগুলো ওই বলে না অনেকে যে ওই 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 যে ভুডু ডল, তারপর তোমার ওই তুকতাক করা, অনেকে বলে না তুকতাক করেছে, অনেকে অনেকে মানে না, মানে অনেকের দেখবে ওই তুকতাক যখন করে বলে নাকি তার চুল নিয়ে, তার জামার কোনো পিস নিয়ে যদি তুমি দাও, যার ওপর তুমি তুকতাক করতে চাইছো তার ওপর যদি ওরা কোনো মন্ত্রফন্ত্র পড়ে তার ক্ষতি হয়ে যায় আর কি। মানে তার যদি পরনের কোনো জামা, মানে যার উপর তুমি ক্ষতিটা করতে চাইছো, তার চুল বা তার জামা বা তার ইউজ করা কিছু যদি তুমি নিয়ে যাও, তখন নাকি ওই ইয়েটা যাকে দেবে আর কি, সে যদি তার কোনো ছোঁয়া জিনিস পায়, তার উপর যদি মন্ত্রফন্ত্র পড়ে দেয়, তো সেই লোকটার ক্ষতি হয়ে যায়। তো এগুলো মানা না মানা বলছি তো, মানে আমিও এগুলো খুব একটা মানি না, কিন্তু আমার সাথে যেটা ঘটেছে আমি বললাম, এফেক্ট হয়েছে। তারপর আমার এক দাদাও আমাকে একটা প্রবলেমের জন্য বলেছিল, ওকেও পাঠিয়েছিলাম, ওরও প্রবলেম সলভ হয়েছিল, কিন্তু ওই আমার মতো, ও বোধহয় একবার যাওয়ার পর আর যায়নি। ওই ফিরে চলে এলে হবে না কাজটা, কিন্তু মানে তখন আর কিছু হয় না, তখন আর এফেক্টটা থাকে না। তো যাই হোক এইটাই আর কি, এটা এই গল্পটা করার জন্য, মানে এই কিছু ঘটনা থাকে যেগুলো স্কুল লাইফে মানে ভোলা যায় না, স্কুল লাইফটাই ভোলা যায় না। তো যাই হোক এই ঘটনাগুলো, আর একটা জিনিস বলি, এই কিছুদিন আগে, এইসব আলোচনাগুলো করা ঠিক না, কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম, খুব ভাইরাল হয়েছে, একটি মেয়ে পুলিশদের শাসাচ্ছে, যে ওই ঘুষ নেওয়া নিয়ে শাসাচ্ছে, বড়নগর থানা বলে লেখা গাড়িতে, তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখেছো। মেয়েটির নাম পিঙ্কু মিত্র। আমি কালকে ওই একটা চ্যানেল আমি খুব ফলো করি, দ্য নিউজ বাংলা, ঠিক আছে, মানব বলে একজন আছে, ওর খবরগুলো খুব ভালো লাগে আমার, মানে খুব জেনুইন খবর দেয় আর কি, ভালো লাগে ওর খবরগুলো। আমি শেয়ারও করি অনেক সময়, আমি বিয়েতে দেখবে, ফেসবুকে দেখবে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হলো, যেগুলো ভালো লাগে সেগুলো আমি দিই। আবার বেশি খবর দিতে গেলে বুঝতেই তো পারছো, এবারে অ্যান্টি পলিটিক্যাল ব্যাপার চলে আসে। আমি কোনো পলিটিক্স করি না, আমি খুবই সাধারণ ছেলে, কোনো পলিটিক্স করি না আমি। তো কালকে যখন আমি খুলেছি, আমি মেয়েটার, ওটা যে মেয়ে আমি সেটা বুঝতে পারিনি, আমি ভেবেছি এটা ছেলে, খুব ডেসপারেট, মানে একাই লড়ছে, একটা সিভিক ভলেন্টিয়ারকেও আর কি কান ধরে দাঁড়িয়েছে, মানে তোমরা ভিডিওটা দেখেছো হয়তো, আমি আর উল্লেখ করছি না এখানে। এবার ঘটনাটা হচ্ছে, আমি ওকে চিনতে পারিনি। এককালে ওই পিঙ্কির সাথে আমি কত গল্প করেছি আমি চিনতে পারিনি। আমার মা কালকে ওই ঘটনাটা দেখছে আমার সাথে। এবার মানব যখন নামটা বলেছে, ঘটনাটা ঘটেছে তার আগের দিনকে, গত পরশু আমার যতদূর মনে হয়, মানব যখন কালকে নামটা বলেছে পিঙ্কু মিত্র, তখন মা বলছে আরে এটা পিঙ্কি না? আমি বললাম পিঙ্কি বলতে কলেজ স্কোয়ারের? বলছে হ্যাঁ, এটা চিনতে পারছিস না, এটা পিঙ্কি, আমাদের স্টোরে এসেছিলো তখনই এরকম দেখতে হয়ে গেছিলো। এবার পিঙ্কি, আমি তোমাদের বলছি, পিঙ্কি তোমরা ছবি দেখতে পারো, পিঙ্কিকে খুব মিষ্টি দেখতে ছিল, ওর একটা গজদান আছে এখানে, পিঙ্কিকে খুব, আর ছোটোবেলা থেকেই ওর ওই বয় কাট চুল, আমি জানি না ও দিনে দিনে কী করে ছেলে হয়ে গেল, মানে পুরো ছেলেদের স্ট্রাকচার। দেখো কালকের ওই ভিডিওটা দেখলে তুমি বুঝতে পারবে, আচমকা ওকে ছেলে মনে হচ্ছে, আর ছোটো চুল ওর বরাবর। ওর প্রোফাইলে ঢুকে ওর মায়ের ছবিটা দেখে আমি বুঝতে পারলাম, দেখো ও কিরাম যেন, কিরাম পরিচয়, ও আমার সাথে কলেজ স্কোয়ারে সাঁতার করতো, ও হচ্ছে বাবলু মিত্রর মেয়ে, ঠিক আছে, ওর বাবার নাম বাবলু মিত্র ছিল, আমার বাবার ফ্রেন্ড ছিল, আমার বাবার ফ্রেন্ড ছিল, মানে আমার বাবার থেকে সিনিয়র ওর বাবা, কিন্তু একসাথে ওই সুইমিং করা, ইয়ে করা, লাইফ মেম্বার ছিল দুজনে। তো এইভাবে তো আমাদের বাড়িতে বেশ কয়েকবার এসছে, ছোটোবেলা থেকেই ডেসপারেট। তো একটা ঘটনা তোমাদের বলছি চলে যাওয়ার আগে, পিঙ্কি কতটা ডেসপারেট, তখন ওর নাম পিঙ্কি ছিল, তারপরে এখন পিঙ্কু ফিঙ্কু কবে দিয়েছে, আর দিনে দিনে ও ছেলে হয়ে, আমার সাথে যদি কোনো দিন দেখা, আমি জিজ্ঞেস করবো এই তুই ছেলে হয়ে যাচ্ছিস কেন, মিষ্টি দেখতে ছিল, তোর কি ছোটো থেকে এটা শখ ছিল তুই ছেলে হবি? অনেকের আছে জানো তো, অনেক মেয়ে আছে আফসোস করে আমি কেন মেয়ে হলাম, আমি ছেলে হলাম না কেন। তা ওইটা কেন হলাম না, ওটা করার জন্য অনেকে কি করে, ছেলে সেজে বসে থাকে, ছেলেদের মতো হেয়ারস্টাইল, ছেলেদের মতো এরকম রো আপ, হ্যাঁ ছেলেদের মতো অ্যাকশান করবো। তবে একদিকে ঠিক আছে, ও ডেসপারেট আছে, আছে, কিন্তু এখন
বুঝতেই তো পারছো। তবে হ্যাঁ, এটাও ঠিক, কেউ যদি রুকে না দাঁড়ায় তাহলে দাঁড়াবে কে, এটাও একটা ব্যাপার। কিন্তু পরিবেশটা তো ভালো না, কার আবার কি খার আছে না আছে, মেয়ে মানুষ। তো যাই হোক, ডেসপারেট এটা খুব ভালো লাগে, এরকম ডেসপারেট হওয়া ভালো। এগিয়ে যদি কেউ না যায়, সবাই যদি পিছিয়ে থাকে, তাহলে সত্যি তো অন্যায়ের বিরুদ্ধে লড়বেটাকে। সুইমিংয়ে আমাদের যেদিনকে আমার দিনটা মনে আছে, আমরা তো ইনার পুলে সুইমিং করতাম যখন প্রথম প্রথম কাটতাম, তখন ইনার পুলে ছিলাম। কলেজ স্কোয়ারের ভিতরে একটা 25 মিটারের বলেছিলাম না, একটা ফিল্টার ওয়াটার আছে, একদিক দিয়ে জল ঢোকে একদিক দিয়ে বেরোয়, ওই জলেতে আমরা প্রথম কাটতাম, সুইমিং করতাম। ওইখান থেকে প্র্যাকটিস করার পর ওখানে 4টে স্টেজ আছে, 4টে স্টেজ বিগিনার অবধি আছে ওখানে। তারপর অ্যাডভান্স বিগিনার থেকে আমাদের বাইরের জলে ছেড়ে দিল। বাইরের যে বড় জলটা, যেটা তোমরা কলেজ করে যখন পাক দাও তখন যে জলটা দেখো, ওটা হচ্ছে 100 মিটার্স, ঠিক আছে? ওইখানে তোমার ওই ভিতরে তোমার যখন সব কিছু কমপ্লিট হয়ে গেল, তারপর বাইরের জলে ছেড়ে দেয়। বাইরের জলটা প্রচণ্ড ভারী, ভিতরের জলটা একটু হালকা, ভিতরের জলটা লাইট, তো বাইরের জলটা খুব ভারী। যেদিনকে ফার্স্ট আমাদের বাইরের জলে নিয়ে যায়, মানে ভিতরের জলে আমাদের সব শেখা হয়ে গেছে, আমাদেরকে আগে থেকে কিছু বলেনি, হঠাৎ করে আমাদের ট্রেনারের নাম ছিল বাবু, বাবুদা বলতাম, বাবুদা আমাদের যখন হঠাৎ বললো চল আজকে বাইরে সুইমিং হবে, বাইরে ছেড়ে দেবো তোদের। ভালো কথা, তখন আমরা সুইমার হইনি, তখন কিন্তু আমরা বিগিনার থেকে অ্যাডভান্স বিগিনার হব। তো আমরা সবাই বাইরে, আমার তো খুব ভয় লাগছে, অনেকেরই ভয় লাগছে, বাইরের জলটায় শুনেছি অনেকে মরে যায়, অনেক গভীর, কারণ 25 মিটারের যে ইনার পুলটা আছে ওটার মাটি দেখা যায়, বাইরের জলটার কি মাটি দেখতে পাবো কোনো সময়? ওটা ডিপ আছে অনেক, তো ভয় লাগছে, ইয়ে লাগছে। পিঙ্কি আমাদের মধ্যে, পিঙ্কি খুব মানে তখনই খুব মানে ফরওয়ার্ড ছিল, তখন থেকেই ও এরকম ফরওয়ার্ড পিঙ্কি। তো পিঙ্কি সবাইকে, আমরা ছেলেরা দাঁড়িয়ে আছি, আর মেয়েদের মধ্যে বোধহয় 3-4 জন ছিল, তার মধ্যে সব থেকে অ্যাডভান্স পিঙ্কি। পিঙ্কি সবাইকে ধাক্কা ফাক্কা মেরে সরিয়ে দিয়ে একদম আগে গিয়ে দাঁড়িয়ে গেল। বাবু বলছে দাঁড়াই, তুই আগে এলি কেন, তুই আগে যাবি? বলছে হ্যাঁ আমাকে এক্ষুনি পাঠিয়ে দাও, আমি এক্ষুনি যাব। তখন ওই বাবু বলেছিল পুরোটা যাওয়ার দরকার নেই, দেখবে মাঝখানে একটা ডাইভিং পোল আছে, এই পার থেকে ডাইভিং পোলটা হচ্ছে 50 মিটার্স, আর ডাইভিং পোল থেকে ওটাও 50, মানে 50-50-100, পুরোটা যাওয়ার দরকার নেই। 50 মিটার্স তুমি যদি না পারো, দড়ি আছে দেখবে লেনেতে অনেকগুলো দড়ি আছে, দড়িগুলো কেন করে জানো? যদি কেউ ডুবে যায় ওই দড়িটা ধরলে, ওটা লাইফ সেভার টাইপের, দড়িটা ধরলে তোমরা নিঃশ্বাস নিতে পারো। অনেক সময় প্রথম প্রথম তো জলটা ভারী, তো অনেকে মানে কি বলবো শ্বাস ফুরিয়ে যায়, তখন ডুবে যেতে পারে, জল খেয়ে নেবে, শরীর ভারী হয়ে যাবে, তো সেই কারণে ওই দড়ি ফড়িগুলো লাইফ সেভার টাইপের আছে। ও বাবা, ও প্রথমেই মানে বাঁশির শব্দ শুনে এক ডাইভ মেরে পুরো 50 টেনে দিল, অবাক কাণ্ড। বাবুদা বলছে যে এই আর কাটতে হবে না, দাঁড়িয়ে যা। ও সাঁ করে ফ্রি স্টাইল মেরে বেরিয়ে গেল। আমাদের ভয় লাগছে আমরা পারবো কি না। তারপরে ওকে দেখে আমাদের ইন্সপিরেশন হলো, ওকে দেখে আমাদের সাহস হলো যে পিঙ্কি যদি পারে আমি পারবো না কেন। তখন আমরা গেলাম, নাহলে আগে সত্যি কিন্তু ভয় লাগছিল যে বাইরের পুলটায় শুনেছি অনেকে মারা গেছে, অনেকে ডুবে গেছে, তো যারা ডুবে গেছে তারা সুইমিং জানতো না। তো যাই, যখন আমি নামলাম তখন খুব একটা ভারী আমার লাগেনি, খুব একটা ইয়ে লাগেনি। এবার ও যখন 50 গেছে, আমরাও তখন 50 গেলাম, কোনো অসুবিধা নেই। 25 মিটারে কেটে এসেছি ভিতরে, যদিও আমরা অনেকবার এপার ওপার করতাম, 50 কাটতে একটু অসুবিধে হবে ভেবেছিলাম, কিন্তু হয়নি, মানে দম কিছু অসুবিধে হয়নি। এবার ও এখানে গিয়ে হাত নাড়ছে এরমভাবে পৌঁছে গেছে, তো ওর কাছে ওটা খেলা। সেই পিঙ্কি, এই ভিডিওটা যেটা দেখছো সেই হচ্ছে ওই পিঙ্কু মিত্র, টাইটেলটা মাঝে মাঝে ভুলে যাই আমি। ও হচ্ছে বাবলু মিত্রর মেয়ে, আর ওর মায়ের এখানে একটা জরুল ছিল, আমার এখনও মনে আছে। পিঙ্কি যখন উঠতো সাঁতার থেকে, ওর মা ছোলা নিয়ে যেত বাড়ি থেকে, বাইরের খাবার দিত না ওকে। কিন্তু এখনও বলছি, ও কিন্তু অনেকটা খুব মিষ্টি দেখতে ছিল, অনেকটা শ্রাবন্তী টাইপের। ওর এখানে একটা গজদাঁত আছে, সেই এখন দেখো এরকম ছেলেদের মতো দেখতে হয়ে গেছে। আমাদের স্টোরেতে একবার এসেছিলো, তো তখন এরকম এই মনে পড়ছে আমার একটু ছেলে, কিন্তু টোটালি আমি ভুলে গেছি ওকে। আমার মা যদি না বলতো কালকে, আমি বুঝতেই পারতাম না। তারপর ওর প্রোফাইলটা ঘাটলাম, দেখলাম হ্যাঁ ওর মায়ের ছবিটা দেখে আমার মনে পড়লো, আচ্ছা তুমি। তবে আমার সাথে অনেক দিন দেখা হয়নি, ও এখন কোথায় থাকে আমি তাও জানি না। তো যদি দেখা হয় আমি বলবো তুই এরকম ছেলে হয়ে যাচ্ছিস কেন। তো যাই হোক, আজকে এই অবধি, তোমরা সাথে থাকো, আমার গান শুনতে থাকো। আমার গান তো রবিবার ছাড়া দিতে পারছি না, আর প্রচণ্ড কপিরাইট ধরছে, ওই কেটে কুটে আর কি দিতে হচ্ছে। আর বললাম তো এই গরমের জন্য রেকর্ডিং টোটালি বন্ধ, এসি চালিয়ে তো রেকর্ডিংটা হয় না, এসিটা চালিয়ে নিতে হয়, নিয়ে ঘরটা ঠান্ডা করে রেকর্ডিং, কারণ এসির যদি আবার আওয়াজ চলে আসে
অনেক ঝামেলা, এটা স্টুডিও নয় তো না। কিন্তু দেখো এটা স্টুডিও নয়, কিন্তু প্রত্যেকটা আউটপুট, প্রত্যেকটা রেন্ডার্ড সং আমার MP3গুলো স্টুডিও ফিনিশ আসছে তো, শুনতে ভালো লাগছে তো। তার সবথেকে বড় কথা হচ্ছে আমার এই গলাটা, যেটা আমি নষ্ট করিনি, আর রেকর্ডিং যেটা আমি করছি সেটা এমনভাবে আমি করি, মানে মশলা এমনভাবে দিই, হালকা, খুব বেশি মশলা নয়, খুব হালকা ইকো, খুব হালকা একটু ব্যাস ট্রেবল, ঠিক আছে, ওটা এমনভাবে করি ঠিক মনে হয় যেন স্টুডিও এফেক্ট। তাহলে আজকের জন্য টাটা, তোমরা খুব ভালো থেকো, খুব গরম পড়েছে, লাইট খাও, হালকা খাও, লাইট খাও, পেটটাকে ঠান্ডা রাখো, আবার পরে আসবো। তাহলে আজকের জন্য টাটা, আজকের জন্য নমস্কার।